প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা সবাই কি আমার আগের ক্লাসটা করছিলে, গত ক্লাসটা করছিলে সবাই? আমরা ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করি, তাই না? আমরা গত ক্লাসে কি পড়েছিলাম তোমরা কেউ বলতে পারবে আমাকে? দ্বিতীয় গতি সূত্রটা কি কমপ্লিট করছিলাম? আমি কতটুকু করছিলাম, শুধু গতি সূত্রটা লিখছিলাম যে, নাকি প্রথম সূত্র কমপ্লিট করে ব্যাগের সংজ্ঞা পর্যন্ত গিয়েছিলাম? ত্বরণ বুঝেছিলাম, ওকে, হ্যাঁ। তাহলে ত্বরণ পর্যন্ত তোমাদের কারো সমস্যা আছে? উঠছো সবাই ত্বরণ পর্যন্ত? হ্যাঁ, যারা গত ক্লাসে ছিল না তারা ইউটিউব থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারতা, ঠিক আছে? আমি ক্লাসটা আপলোড করছিলাম ইউটিউব চ্যানেলে। ওইখানে স্কুলের একটা চ্যানেল আছে পোস্টার পাড়ের, ওইখান থেকে দেখে নিতে পারবা ক্লাসটা। যারা গত ক্লাসটা করো নাই তারা ওইখান থেকে দেখে নিবা, ঠিক আছে? এখন আমাদের সাথে মনে হয় ক্লাস 10 এরও কোনো শিক্ষার্থী অ্যাড আছে, তাই না? তোমরা কি এখানে 10 এর কোনো শিক্ষার্থী যুক্ত হয়েছো? হ্যাঁ, ক্লাস 10 এর আছে, ক্লাসটা ক্লাস 9 এর, বাট আমি 10 কেও ইনভাইট করছি, ঠিক আছে? যেহেতু বিজ্ঞানটা উভয় ক্লাসের বই একই, তাই না? তো এই ক্ষেত্রে 10 এর যদি কোনো শিক্ষার্থীরা থাকো, তারা আমি ওই তোমাদের হয়তোবা টপিকগুলো আগেরই পড়ানো হয়ে থাকতে পারে। তো তোমরা সেক্ষেত্রে ওটা আবার রিভিউ করে নতুন করে দেখবে আর কি, ঠিক আছে স্যার? আর আমরা গত ক্লাসে এসো বলকে জানি অধ্যায়টা, নিউটনের প্রথম সূত্র, বল কি সেটা জেনেছিলাম, আর গতি, বেগ, সরণ, এগুলো সম্পর্কে আমরা কিছুটা জেনে নিয়েছিলাম। তো আমরা আজকে নিউটনের দ্বিতীয় সূত্রতে যাব। তো নিউটনের দ্বিতীয় সূত্রতে যাওয়ার আগে আমাদের ত্বরণ সম্পর্কে ধারণা নিতে হয়েছিল, আর বেগ সম্পর্কে ধারণা নিতে হয়েছিল। আজকে আমরা যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্রতে যাব, সেক্ষেত্রে আমরা আরেকটি বিষয় সম্পর্কে ইন্ট্রোডিউস করে নিই। সেটা হলো, দেখো, বস্তুর ভর। বস্তুর বস্তুর ভর, আমরা বস্তুর ভর বলতে কি বুঝবো? কোনো পদার্থ, যে কোনো পদার্থ কোনো না কোনো উপাদান দ্বারা তৈরি, তাই না? তো যে কোনো পদার্থ যদি কোনো না কোনো উপাদান দ্বারা তৈরি হয়, সেই উপাদানগুলো, অর্থাৎ সেখানে হয়তো বা নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, যে কোনো রাসায়নিক উপাদান দ্বারা তৈরি, ওই রাসায়নিক উপাদানের পরিমাণটাই হচ্ছে, টোটাল যে পরিমাণটা হচ্ছে ওই বস্তুর ভর। তাহলে আমরা যে কোনো বস্তুর, চলমান হোক স্থির হোক, যে কোনো বস্তুরই একটি ভর থাকবে। আর এই ভর একটি রাশি। এই ভর রাশিকে আমরা এম দ্বারা প্রকাশ করব। ভর রাশিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এম দ্বারা প্রকাশ করব, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব। আর যেহেতু আমি কোনো পদার্থের ভর হিসাব করব, তাই ভরের একটা কি লাগবে? একক লাগবে। আর সেই ভরের একক তোমরা খাতায় লিখে রাখতে পারো, টপিকগুলো মানে বিষয়গুলো খাতায় লিখে রাখতে পারো, প্রয়োজনে তোমাদের কাজে লাগতে পারে। ভরের একক হচ্ছে কেজি, আন্তর্জাতিক একক হচ্ছে কেজি। যদিও আমরা আহ ভরের একক কেজি, যেটাকে আমরা কেজি দেখি, হ্যাঁ। ওই এক্ষেত্রে অনেকে ভরের একক গ্রামও বলে থাকে। যেমন আমরা অনেক সময় অনেক কিছু পরিমাপ করার সময় গ্রাম বলি, যে এত গ্রাম চাল দেন, এত গ্রাম তেল দেন, এত গ্রাম। আমরা অনেক সময় গ্রামেও কি করতে পারি? ভরকে হিসাব করতে পারি। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে, ভরের আন্তর্জাতিক হচ্ছে কেজি। আর কেজিকে আমরা কেজি দ্বারা সংক্ষেপে প্রকাশ করতে পারবো। আর এই কেজিটা আসলে মূলত কি বোঝায়? ওই বস্তু বা ওই পদার্থের উপাদানকে বোঝায়। এখন মনে করো আমরা একটা বস্তু নিলাম, এটা একটা বস্তু, সাপোজ এটা একটা গোলাকার বস্তু, ধরে নিলাম এটা একটি গোলাকার বস্তু। তাহলে এই বস্তুর একটা কি থাকবে? ভর থাকবে, এই বস্তুর একটা
ভর থাকবে। তাহলে ধরে নিলাম এই বস্তুর ভর হচ্ছে এম কেজি, বস্তুটার ভর হচ্ছে কি এম কেজি, অর্থাৎ বস্তুটার ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করতেছি আর এককটা হচ্ছে তার কেজি। এম ভরের একটা বস্তু যদি মনে করো সামনের দিকে যাচ্ছে, একটা এম ভরের বস্তু নির্দিষ্ট গতিতে সামনের দিকে যাচ্ছে, চলমান গতিশীল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে যেহেতু এই বস্তুটাকে আমি একটা বল প্রয়োগ করবো, সাপোজ মনে করো আমি এটাকে একটা ধাক্কা দিলাম, এই বস্তুটাকে একটা ধাক্কা দেওয়ার কারণে বস্তুটা কি করবে, সামনের দিকে অগ্রসর হবে, তাই না? সামনের দিকে যখন বস্তুটা অগ্রসর হবে তার একটা গতি সৃষ্টি হবে, আর গতি সৃষ্টি হলে তখন সেখানে একটা ব্যাগের কথা চলে আসতেছে, তাই না? ব্যাগ, অর্থাৎ বস্তুটা একটি ব্যাগে সামনের দিকে এভাবে মুভ করতে থাকবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু ব্যাগ ব্যাগ বিষয়টা আসে, তাহলে আমরা বলতে পারি মনে করো বস্তুটা ভি ব্যাগে সামনের দিকে যাচ্ছে, ভি একটা ব্যাগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। তো আমরা গত ক্লাসে কিন্তু ব্যাগ নিয়ে কথা বলেছিলাম, ব্যাগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে ব্যাগ বলে, ওটার একক ছিল মিটার পার সেকেন্ড। এখন যদি বস্তুটা ব্যাগে কি করে সামনের দিকে অগ্রসর হয়, তাহলে তার ভর হচ্ছে এম, এম কেজি, ভর হচ্ছে এম, ব্যাগ হচ্ছে ভি। তাহলে একটা জিনিস খেয়াল করো, সে যখন চলমান থাকবে তখন তার এই ভর এবং ব্যাগটাকে যখন আমরা গুণ করে দিব, মানে ভরের মান আর ব্যাগের মানটা যখন আমরা গুণ করে দিব, তখন আমরা আরেকটি নতুন রাশি পাবো, সেই রাশিটা ভেক্টর রাশি। ওই রাশিটার নাম হচ্ছে ভর এবং ব্যাগের গুণফল। এইটাকে একসাথে আমরা বলবো ভর ব্যাগ। আমরা একসাথে ওটাকে বলবো ভরবেগ। তাহলে দেখো ভরবেগ তাহলে কি, ভরবেগের সংজ্ঞাটা কি লিখবো আমরা, ভরবেগ যদি জিজ্ঞেস করো ভরবেগ কাকে বলে, তাহলে ভরবেগ হলো কোনো বস্তুর ভর ও ব্যাগের গুণফলকে, ব্যাগের গুণফলকে কোনো বস্তুর ভর এবং ব্যাগের গুণফলকে ওই বস্তুর ভরবেগ বলে, ওই বস্তুর ভরবেগ বলে। ওই বস্তুর ভরবেগ বলে। এখন প্রত্যেকটা রাশিরই একটা প্রতীক থাকে, প্রকাশ করার জন্য একটা প্রতীক থাকে। তাহলে ভরবেগেরও একটা কি থাকবে, প্রতীক থাকবে। তা আমরা এই জন্য ভরবেগের প্রতীক হিসাবে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা যেহেতু নতুন আরেকটি রাশি, তাহলে এটার একটা একক থাকতে হবে। যেমনি ভাবে প্রত্যেকটি রাশিরই একক থাকে, ভরের একটা রাশি ছিল তার একক ছিল কেজি, ব্যাগের একটি রাশি ছিল তার একক ছিল মিটার পার সেকেন্ড, ঠিক তেমনি ভাবে ভরবেগকে আমরা এখন কি দ্বারা প্রকাশ করতেছি, তাহলে ভরবেগেরও একটা কি থাকতে হবে, একক থাকতে হবে। তো যেহেতু এটি ভেক্টর রাশি, তাহলে তার একক আমরা ওই রাশিটা যে দুইটি রাশির গুণফল সেই দুইটা রাশির একক গুণফল হয়ে যাবে। অর্থাৎ দেখো ভরের একক হচ্ছে কেজি আর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের একক হবে, ভরবেগের একক, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আমরা এভাবে লিখবো কেজি মিটার পার সেকেন্ড, পার সেকেন্ডটা কিন্তু মাইনাস ওয়ান দ্বারাও লিখতে পারি, অথবা তোমরা যদি চাও স্যার আমরা এভাবে লিখবো কেজি মিটার, এরকম একটা ভাগচিহ্ন দিয়ে, মানে এটাকে ভাগচিহ্নই বলে, পার পার হিসাব করবো আমরা, তখন আর মাইনাস ওয়ান লিখতে হবে না, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগের একক, ভরবেগের প্রতীক হচ্ছে পি, আর ভরবেগটা আসলে হচ্ছে ভর এবং বেগের গুণফল। ঠিক আছে? তাহলে এখন দেখো যে কোনো বস্তুর তাহলে ভরবেগ হতে পারে, তাহলে আমরা বস্তুর ভরবেগ পি যদি ধরি, পি হচ্ছে ভরবেগ যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, তো এই পি সমান সমান হচ্ছে কি ভর এবং বেগের গুণফল। তাহলে ভর ভর এবং বেগের গুণফল হচ্ছে, ভর হচ্ছে কি এম আর বেগ হচ্ছে ভি। তার মানে আমরা একটা সূত্রও বলতে পারি যে ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম গুণন ভি, এম মানে হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। তাহলে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, আমরা এটা সূত্র আকারে লিখতে পারি। আর তোমরা এম এর মান বলে দাও, বেগের মান বলে দাও, তাহলে দেখবা যে তোমরা একটা বস্তুর ভরবেগ হিসাব করতে পারবে। তাহলে আমরা ভরবেগের বিষয়টা ক্লিয়ার কিনা দেখো তো তোমরা সবাই, বুঝছো ভরবেগের বিষয়টি? তোমরা কি লিখছো, এটা লেখা শেষ করছো? লেখো পাশাপাশি।
হ্যাঁ, ঠিক আছে। দেখো দেখো আমাদের এই বিজ্ঞানের মধ্যে বেশিরভাগ টপিক নিয়ে ম্যাথ আসে, তাই না? এখন এই ক্ষেত্রে এই ভরবেগ রিলেটেড নিয়েও আমাদের ম্যাথ আসতে পারে। তো আমি একটা ভরবেগ নিয়ে একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে, দেখো। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে যাবো, যাওয়ার আগে আমাদের ভরবেগটা লাগবে। আর যেহেতু ভরবেগটি ও নিউটনের দ্বিতীয় সূত্রটা রিলেটেড, এই ক্ষেত্রে আমরা একটা ম্যাথ করে দেখি। দেখো, কথা বলতেছে মনে হচ্ছে যে পুষ্পিতা নন্দী, ডাকিয়া সুলতানা, মিউট আনমিউট করে। সবাই মিউট করে রাখি, কোশ্চেন করার সময় আনমিউট করে তারপর কোশ্চেন করতে পারো। তাহলে দেখো, আমরা একটা ভরবেগ রিলেটেড একটা ম্যাথ করে দেখি আমরা পারি কিনা। তোমরা প্রশ্নটা লেখো। রহিম 5 কেজি ভরের 5 কেজি ভরের একটি বল বলকে, এখানে আবার বল না, এটা তো বল, খেলিবার বল। রহিম 5 কেজি ভরের একটি বলকে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলো নিক্ষেপ করলো গাড়ি। তাহলে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত বস্তুর বস্তু না বল, নিক্ষিপ্ত বলটির ভরবেগ কত? ভরবেগ কত? আমাদের এরকম একটা ম্যাথ দিল, তবে ইজি ম্যাথ। আমাদের নৈবিত্তিকের মধ্যে এই ধরনের ম্যাথ দিতে পারে। রহিম 5 কেজি ভরের একটি বলকে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। তাহলে নিক্ষিপ্ত বলটির ভরবেগ কত? আমরা এটা যখন সমাধান করতে যাব, মানে ম্যাথটা যখন আমরা করতে যাব, আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখবো। আমরা গত ক্লাসে আমরা কতগুলো অঙ্ক করছিলাম, সেখানে দেখো আমাদেরকে কিন্তু যে মানগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিতে হয়েছিল। এখানে দেখো, এই যে 5 কেজি বলা হচ্ছে, 5 কেজি যেটা বলা হচ্ছে, 5 কেজিটা কি? 5 কেজিটা হচ্ছে বস্তুর ভর। যেহেতু কেজি কেজি ভরের একক, তার মানে দেখো একক দেখো কিন্তু বলে দেওয়া যাচ্ছে আমাদেরকে কি মান দিয়ে দিয়েছে, আমাদেরকে কেজি কেজি লিখে দিয়েছে, তার মানে এটা ভর। আমি মুখেও বলে দিতে পারি, তোমরা এভাবে বুঝতে পারো, কেজি দিয়েছে মানে ভর। তাহলে দেখো, বলের ভর, ভর হচ্ছে এম। এমকে আমরা ভরকে এম দ্বারা প্রকাশ করি, এম ইজ ইকুয়াল টু 5 কেজি। আবার এখানে 20 মিটার/সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ব্যাগ, তাহলে ব্যাগ হচ্ছে কি ভি। ভি মান হচ্ছে আমাদের 20 মিটার/সেকেন্ড। এখন আমাদের বলতেছে ভরবেগ নির্ণয় করার জন্য। তাহলে ভরবেগ কি, ভরবেগ আমরা কি দ্বারা প্রকাশ করবো? ভরবেগ পি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি জানি? উই নো, আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম গুণন ভি। তাহলে এম এর মান হচ্ছে আমাদের 5 আর ভি এর মান হচ্ছে 20, গুণ করে দিলাম। আর ব্র্যাকেট দিয়ে ভরবেগের একক লিখতে হবে। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার। তাহলে এখানে আমরা গুণ করলে 5 20 100, 100 কেজি মিটার পার। আনসার। আমরা দেখো এই বলটার ভরবেগটা বের করে ফেলতে পারলাম, আর জন্য আমাদের বস্তুর ভর লেগেছে আর ব্যাগ লেগেছে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ওয়ালাইকুম সালাম। দেখা শেষ হয়েছে তোমাদের? দেখো, আমি তোমাদের, আমাকে শুধু অ্যান্সারটা বলবা, করতে হবে না। প্রশ্নটা দেখো, প্রশ্নটাতে টিচার ভুল করে কেজি দেয় নাই, এখানে গ্রাম দিয়ে দিয়েছে, 5 গ্রাম দিয়ে দিয়েছে। কে কে পারবা অঙ্কটা করতে? তাহলে কি করতে হবে? কি করতে হবে একদম?
কেজিতে নিতে হবে। কিভাবে কেজিতে নিবে তখন? 1000 দিয়ে ভাগ করে ওই 5 কেজি 5 গ্রাম সমান সমান যখন লিখছো এখানে 1 কেজির জায়গায় 5 কেজি থেকে 5 গ্রাম লিখে ওখানে 5/1000 দিয়ে দিব। তারপর এখানে দশমিক চলে আসবে, ওই দশমিক মান লিখে করবো। ঠিক আছে? এখন দেখো, আমি একটু কঠিন করে দিচ্ছি, মানে কঠিন নয়, পারবা, এটা এটা বুঝতে পারবা। 20 মিটার পার সেকেন্ড বলা আছে না, এটাকে আমি পার সেকেন্ড দিয়ে দিব। 20 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে আমাদের কি করতে হবে বলতো? এই 20 সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারকে মিটারে কিভাবে হয়? এক থেকে ভাগ করে, হ্যাঁ, ছোট থেকে বড় থেকে যাইতে হলে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ করে দেই, তাহলে কিন্তু সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে পরীক্ষার সময় এককগুলো টিচাররা চেঞ্জ করে দিতে পারে। তখন আমাদের মনে রাখতে হবে। এজন্য আমি সংখ্যাগুলো লেখানোর সময় বলে দিচ্ছিলাম যে কোনটার একক কি। যেমন আজকে ভরবেগের এককটা বলে দিলাম। ভরবেগের একক হচ্ছে কেজি পার মিটার, মিটার পার কেজি মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট আন্তর্জাতিক এককটা আমাদের ব্যবহার করা লাগবে। প্রশ্নের মধ্যে যদি আন্তর্জাতিক একক না দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ পরিবর্তন করে, ভাগ করে বা গুণ করে সূত্র অনুসারে যেটা করা প্রয়োজন সেই অনুসারে করে নিতে হবে। তো আশা করি আমরা ভরবেগের রিলেটেড ম্যাথ গুলো করতে গেলে তোমরা পারবা। এবার আমরা আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র শিখতে যাওয়ার সময় ভরবেগ লাগবে বলছিলেন, আমরা ভরবেগ সম্পর্কে ধারণা নিলাম। এখন ধরে নাও একটা বস্তু, একটা বস্তু, তোমরা আমার সাথে রিপ্লাই দিও, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কথা বুঝে যাচ্ছে না? ঠিক আছে, দেখো, তাহলে আমরা যদি এম্বরের একটা বস্তু মনে করো, এটা একটা এম্বরের একটা বস্তু, এটা আরেক, ওই এম্বরের বস্তুটা এখানে, সে এখানে ইউ আদি বেগে চলতেছে, ইউ আদি বেগে চলতেছে, আর এখানে ভি আদি বেগে চলতেছে, ভি আদি বেগে চলতেছে। অর্থাৎ এই বস্তুটার সামনে যাচ্ছে, এখানে তার একরকম ব্যাগ, এখানে তার আরেক রকম ব্যাগ। অর্থাৎ এখানে সে এখানে সে অনেক দ্রুত যাচ্ছে। তাহলে দেখো, আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম, কথা বোঝা যাচ্ছে না? দেখো তাহলে, তাহলে এম্বরের একটি বস্তু যদি ইউ আদি বেগ থেকে ভি আদি বেগে চলে, অর্থাৎ এখানে সে ইউ আদি বেগে চলতেছে, এখানে সে ভি বেগে চলতেছে, তাহলে তার বেগ কয়টা হলো? দুইটা হলো। দুইটা বেগ যদি হয়, তাহলে আমাদের বিষয়টা হলো তার ভরবেগ কয়টা হবে। দেখো, যদি ভরবেগ মানে হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দুইটা বললাম, ভরবেগ হচ্ছে ভর এবং ব্যাগের গুণফল। দেখো, বস্তুটা যেহেতু দুই রকম ব্যাগ নিয়ে চলতেছে, এখানে ইউ আদি বেগ নিয়ে চলতেছে, এখানে বি আদি শেষ বেগ নিয়ে চলতেছে, তার মানে তার ভরবেগ দুইটা হবে, একটা হবে তার আদি ভরবেগ, হ্যাঁ, আরেকটা হবে তার শেষ ভরবেগ, শেষ ভরবেগ। এখন স্যার, আমরা আদি ভরবেগকে কি দ্বারা প্রকাশ করব? মনে করো P1 দ্বারা প্রকাশ করলাম, আর শেষ ভরবেগকে P2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে P1 এর মান আসবে কি? mu1, mu, আর শেষ ভরবেগ আসবে mv। দেখো, যদি বস্তুর দুইটা ভরবেগ থাকে, যদি বস্তুর বেগ দুইটা থাকে, আদি বেগ শেষ বেগ, যদি বস্তু একটা বেগে চলে, তাহলে সেক্ষেত্রে ভরবেগ দুইটা হবে না, সেক্ষেত্রে ভরবেগ একটাই হবে। তো এক্ষেত্রে আদি ভরবেগ হচ্ছে mu, আর শেষ ভরবেগ হচ্ছে mv। ধরো মনে করো, যদি শেষ বেগটা বেশি হয়, আদি বেগটা কম হয়, তাহলে কি তাদের ভরবেগের পরিবর্তন হবে? হ্যাঁ। কেন হবে? কারণ বেগ যেহেতু বেশি, এখানে বেশি এখানে কম, তাহলে ওটার সাথে m গুণ করলে সংখ্যাটা বেশি আসবে, আর এখানে m তো সেম, m তো আলাদা হচ্ছে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ ভরবেগটা বেশি হবে আর আদি ভরবেগটা কম হবে।
তাহলে দেখা যাচ্ছে ভরবেগের কি হবে, পরিবর্তন ঘটবে। আর তাহলে ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলতে পারবো, ভরবেগের পরিবর্তন। ভরবেগের, হ্যাঁ, ভরবেগের পরিবর্তন হবে কি এম বি মাইনাস এম ইউ। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা ভরবেগের পরিবর্তনটা লিখতে পারলাম, জানতে পারলাম, সেটা হচ্ছে এম বি মাইনাস এম ইউ আকারের হবে। তাহলে কোনো বস্তু যদি দুই রকম বেগ নিয়ে চলে তাহলে তার ভরবেগ থাকবে দুইটি, আবার তার ভরবেগের পরিবর্তনও ঘটবে। এবার আসো আমাদের তৃতীয় যে কনসেপ্টে আসতেছি, আমাদের এই বিষয়গুলো যদি আমরা জেনে থাকি একটা বস্তুর, চলমান বস্তুর, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা সম্পর্কে আলোচনা করতে পারবো। এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে আসি, তোমরা খাতায় লেখো নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র সূত্র হচ্ছে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, ভর বেগের পরিবর্তনের কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা ব্যাখ্যা করব কিছুক্ষণ পর সূত্রটাকে, তোমরা সূত্রটাকে লিখে নাও। কোন বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে, বল যেদিকে, বইতে গুছানো লেখা নাই, তোমরা লিখে নাও, বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। তাহলে আমরা প্রযুক্ত মানে হচ্ছে আমরা যেদিকে কিছু, মনে করো আমি একটা ডাস্টারকে এদিকে ধাক্কা দিলাম, তার মানে আমি প্রয়োগ করা, হ্যাঁ, অর্থাৎ আমি প্রযুক্ত করতেছি বলটাকে, কোন দিকে প্রযুক্ত করতেছি, এদিকে ধাক্কা দিচ্ছি, মানে সামনের দিকে প্রযুক্ত করতেছি। দেওয়া দেওয়া প্রযুক্ত মানে হচ্ছে দেওয়া, কোনো বল, কোনো কিছুর উপর বল দেওয়াকে বলা প্রযুক্ত করা। ঠিক আছে, দেখো আমরা সূত্রটা লেখো, সূত্রটা এটা নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটন ঠিক এভাবেই কথাটা বলছিলেন, ইংলিশে বলছিলেন আর আমরা সেটাকে বাংলা করে নিলাম। দেখো, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হবে বা বল যেদিকে ক্রিয়া করবে, ভরবেগের পরিবর্তন ঠিক সেই দিকেই ঘটবে। লেখা হয়েছে তোমাদের? লেখা হলে আমাকে বলবা। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাহলে এবার দেখো আমরা, এটা নিউটনের দ্বিতীয় সূত্র, কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা চাই। কি চাই? গাণিতিক ব্যাখ্যা। যদি পরীক্ষা আসে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা লিখো, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা লেখার পরে আমি এখন যা লিখতেছি তা লিখতে হবে। বা নিউটনের দ্বিতীয় গাণিতিক ব্যাখ্যা না বললেও যদি ব্যাখ্যা বলে, তাহলে আমি এখন যেটা আমরা লিখবো, আমরা একটা বস্তু ধরে নিব, নিউটন দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। সূত্রের গাণিতিক ব্যাখ্যা কথা বলে কারা? অথবা এরকম হতে পারে,
নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো F equal to ma। আমি কোশ্চেন দেখাই দিচ্ছি কিভাবে কোশ্চেন হতে পারে। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো F equal to ma। তারপর और প্রমাণ করো F equal to ma। এই কথা বলে কে? তাহলে প্রমাণ করো F equal to ma। এই যে আমি তিনটি সূত্র লিখলাম, মানে তিনটি প্রশ্নের টাইপ দেখালাম। আমাদের সাধারণত প্রশ্নগুলো এমন টাইপের হতে পারে যে F equal to ma প্রমাণ করো, দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো F equal to ma, দ্বিতীয় সূত্রটির গাণিতিক ব্যাখ্যা দাও। এই ধরনের কোশ্চেন হলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যেটা লিখলাম কিছুক্ষণ আগে, ওটাতে মুছে ফেললাম। ওইটা লেখার পরে আমাদের এখন বাকি কাজটা করতে হবে। অর্থাৎ নিউটন কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যখন হয়েছিল তখন উনি একটা থিওরিয়াম দিয়েছিলেন, ঠিক না? এখন আমরা মনে করি বা ধরে নিব একটা বস্তুকে, আমরা ধরে নিব এম্বরের একটা বস্তু ধরে নিব। সমাধান বা অ্যান্সার দেখো, আমরা লিখব মনে করি m ভরের একটি বস্তু, m ভরের একটি বস্তু, m ভরের একটি বস্তুর উপর F বল প্রয়োগ করায়, F বল প্রয়োগ করা হলো, m ভরের কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো, দাঁড়িয়ে বস্তুটি u আদি বেগ থেকে u আদি বেগ থেকে t সময় পর v বেগ প্রাপ্ত হলো। v বেগ প্রাপ্ত হলো। এটা লিখে নাও তোমরা। মনে করি m ভরের একটি বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে বস্তুটি u আদি বেগ থেকে t সময় পর v বেগ প্রাপ্ত হলো। এরপরে আমি যে চিত্রটা আঁকবো তোমরা সেই চিত্রটাই আঁকবা। u আদি বেগে m ভরের একটা বস্তু t সময় পর v বেগ প্রাপ্ত হবে, m ভরের বস্তুটা, আর এই বস্তুর উপর F বল প্রয়োগ করা হচ্ছে। এরকম একটা এরো চিহ্ন দিয়ে বল চিহ্নটা দিব। দেখাটা লেখার পরে চিত্রটা আঁকবো। চিত্রটা বলতে আমি এখানে ওই বস্তুটাকে দেখালাম যে F বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এখানে u বেগ ছিল, এখানে v বেগ প্রাপ্ত হয়েছে, মাঝখানে সময় লাগছে t সেকেন্ড, বস্তুটার ভর হচ্ছে m। 5 মিনিট পরে আমাদের ইয়ের কানেকশনটা ক্যান্সেল হয়ে যাবে, তখন তোমরা পুনরায় আবার দুটো ক্লাসে। ওকে, তাহলে এতটুকু দেখো আমরা আসলে কি করলাম। আমরা যে দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার তো কথা, আমি তো মোবাইল অনেকটা কাছ থেকে দেখাচ্ছি। অনেকের মোবাইলের রেজুলেশন কম হওয়ার কারণে দেখ, এই দেখো অসুবিধা নেই, পরে তোমরা জুম করে দেখে নিও, ভিডিও থেকেও দেখে নিতে পারবা। ওকে ওকে, ঠিক আছে, কথা বলো না। এবার আমরা
নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে দেখো আমরা কিন্তু ওনার সূত্রের মধ্যে আমরা যে কথাটি জেনেছি সেখানে কিন্তু ভরবেগের পরিবর্তনের কথা বলা হয়েছে। ভরবেগের পরিবর্তনের কথা বলছিল না ভরবেগের পরিবর্তনের হারের কথা বলছিল? বলো তো সূত্রটার মধ্যে আমরা কি লিখছিলাম? ভরবেগের পরিবর্তন না পরিবর্তনের হার, কোনটা লেখা ছিল সূত্রের মধ্যে? তোমাদের কাছে খাতা আছে তো? হ্যাঁ, হার, হ্যাঁ। তাহলে এখানে দুইটা দুইটা কথা, একটা হলো ভরবেগের পরিবর্তন আর একটা হচ্ছে পরিবর্তনের হার। তাহলে আমরা আগে পরিবর্তনের হারের যাওয়ার আগে আমরা পরিবর্তনটা বের করে নিই। পরিবর্তনটা কি? ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, তাই না? তাহলে আমরা লিখবো বস্তুর আদি ভরবেগ, বস্তুর আদি ভরবেগ হচ্ছে mu, তাই না? আমরা কিছুক্ষণ আগে না এটা আলাদা করে ব্যাখ্যা করছিলাম ভরবেগের পড়ানোর সময়। বস্তুর আদি ভরবেগ হচ্ছে mu, বস্তুর শেষ ভরবেগ হচ্ছে mv। তাহলে বস্তুর আদি ভরবেগ mu, শেষ ভরবেগ mv, ভরবেগের পরিবর্তন দেখা যাবে না কেন? আমি তো বড় করে লিখবো আরো। হতে পারে, হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমি তো আমার মোবাইলের ক্যামেরা তো ভালো দেখা যায় তো কথা। দেখো, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, যেটাকে আমরা কিন্তু পি দ্বারা প্রকাশ করছিলাম। পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। তোমরা পি লেখো, পরিবর্তন পি। পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব, সমান চিহ্ন দিয়ে এম ভি মাইনাস এম ইউ। দেখলাম আমাদের, দেখো ভরবেগের পরিবর্তন আমরা বের করে ফেললাম। আমাদের এখন বিষয়টা হচ্ছে আমাদের সূত্রের মধ্যে কিন্তু ভরবেগের পরিবর্তনের হার ছিল, তাই না? তাহলে এখন আমরা ভরবেগের পরিবর্তন হারটা বাইর করি। ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার যখন বলবে তখন সেটা হচ্ছে সবসময় ভরবেগের পরিবর্তন হার যখন বলে তখন সময় দ্বারা ভাগ করতে হয়। তোমরা দেখো আমাদের আগে যখন বেগের সংজ্ঞা শিখছিলাম আমরা বলছিলাম সময়ের সাথে বেগের পরিবর্তন, সরণের পরিবর্তনের হার। তারপর যখন সরণের সংজ্ঞা শিখছিলাম তখন বলছে অবস্থার পরিবর্তনের হার। অর্থাৎ প্রতিবারই আমরা কিন্তু হার বললে সময় দ্বারা ভাগ করাকে বুঝি। তাহলে ভরবেগের পরিবর্তন হার বললে আমরা কি বুঝবো? এম ভি বা পি, পি ভাগ টি বুঝবো। পি দ্বারা যখন আমরা ভরবেগকে ভাগ করে দিব তখন আমরা কিন্তু ভরবেগের পরিবর্তন হারটাই বুঝবো। তার মানে আমরা পি কে টি দ্বারা ভাগ করব। আর পি এর মান হচ্ছে কি? এম ভি মাইনাস এম ইউ ভাগ কত? টি। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন হারের মান। ভরবেগের পরিবর্তনের হারের এই মানটা আমরা পেয়ে গেলাম। আমি উপর দিয়ে লিখতেছি, তোমরা নিচেটা লেখো। তাহলে ভরবেগের পরিবর্তন হার জেনে গেলাম। এবার দেখো নিউটনের দ্বিতীয় সূত্র, প্রযুক্ত বল, এখানে লিখি প্রযুক্ত বল। প্রযুক্ত বল আমরা কি যেন বললাম? প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে এখন আমরা নিউটনের সূত্র মতে বলতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র মতে, নিউটনের দ্বিতীয় সূত্র মতে, নিউটন দেখা দেখা যাচ্ছে না, না? নিউটনের দ্বিতীয় সূত্র মতে, নিউটনের দ্বিতীয় সূত্র মতে, দেখো নিউটনের দ্বিতীয় সূত্র মতে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে প্রথম লাইনে বলা হয়েছিল ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হার বেড়ে যাবে যদি বল বেড়ে যায়, বল যদি বেড়ে যায় ভরবেগের পরিবর্তন হারও বেড়ে যাবে। এটাকে মিন করতেছে। তো আমরা এই ক্ষেত্রে লিখবো যে বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমানুপাতিক চিহ্নকে আমরা বিজ্ঞানের ভাষায় সমানুপাতিক চিহ্নকে, এটাকে সমানুপাতিক চিহ্ন বলি। এরকম করে, এরকম করে এটা দেওয়াটাকে সমানুপাতিক চিহ্ন বলা হয়। তো এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। প্রযুক্ত বল সমানুপাতিক ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, পরিবর্তনের হার, বর্তনের
প্রযুক্ত বল সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার। নিচের অংশ লেখা হয়েছে মনে না? এবার দেখো, এবার আমরা কিন্তু প্রতীক ব্যবহার করব। প্রযুক্ত বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। এফ সমানুপাতিক চিহ্ন ভরবেগের পরিবর্তনের হার। কিছুক্ষণ আগে কিন্তু মুছে ফেলছিলাম, ভরবেগের পরিবর্তনের হার আমরা নিজেরা বের করে নিয়েছিলাম, খেয়াল করছিলে কিনা তোমরা দেখো, এম বি মাইনাস এম ইউ ভাগ টি, এইরকম ছিল তাই না? হ্যাঁ, এবার দেখো এখান থেকে আমরা কি করি, আমরা এফ সমানুপাতিক চিহ্ন, তারপরে এখানে এম বি মাইনাস এম ইউ ভাগ টি, এখান থেকে দেখো এম কমন যাচ্ছে, অর্থাৎ এম যদি আমরা কমন নেই তাহলে আমরা কি পাবো, ভি মাইনাস ইউ ভাগ টি, এরকমটা কমন পাবো। তোমরা গণিতে এরকমটা করে থাকবা, কমন নেওয়া তোমরা জানো, এম কমন নিলে ভি মাইনাস ইউ ভাগ টি হয়। এবার আমার আগের ক্লাসটা যারা করছে তারা বলতে পারবা, আর যারা করো নাই তারা বলতে পারবা না। আমরা আগের ক্লাসে ত্বরণ কাকে বলে বলছিলাম, মনে আছে তোমাদের? ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। যদি আমি এমটা মুছে ফেলি বা এমটা এরকম ডেকে রাখলাম, দেখো তোমরা এখন ভি মাইনাস ইউ মানে ব্যাগের পরিবর্তন, শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ, আর টি দ্বারা ভাগ করা মানে হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি, এটা হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। আর এই ব্যাগের পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারবো, ত্বরণের সূত্রে চলে যাচ্ছে। তার মানে আমরা ভি মাইনাস ইউ ভাগ টি এর জায়গায় ত্বরণ লিখতে পারবো। আর ত্বরণকে আমরা আগের ক্লাসে কি দ্বারা প্রকাশ করছিলাম, এ দ্বারা প্রকাশ করছিলাম। তার মানে আমরা এইটা আর লিখতে চাচ্ছি না, এখানে লিখতে চাচ্ছি কি এ। তাহলে দেখো আমরা এখন লিখবো কি, এফ সমানুপাতিক এম এ। এই যে এতটুকু বুঝছো কিনা তোমরা সবাই? ঠিক আছে, তাহলে দেখো আমরা এই ভি মাইনাস ইউ ভাগ টি এটাকে আমরা কি লিখতে পারি, এ লিখে বলতে পারি। এ হচ্ছে ত্বরণ, খেয়াল রাখতে হবে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তোমরা সেটা আগের ক্লাসে জানছিলা। এখন আমাদের ইকুয়েশনটা কি হয়ে গেল, মানে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আমরা দেখো এইভাবে কনভার্ট করে ফেললাম, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হার, এফ এটা আসলো, তারপরে এখানে কমন নিলাম, এখন এটা অনেকটা ইজি হয়ে গেছে। এফ সমানুপাতিক এম এ, এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ বস্তুর ত্বরণ, আর এফ হচ্ছে বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল। এবার আমরা অঙ্ক থেকে এই সমানুপাতিক চিহ্নটাকে বাদ করে দিব, অর্থাৎ আমরা এই সমানুপাতিক চিহ্নটা দেখতে চাচ্ছি না। তাহলে আমরা গাণিতিক নিয়ম অনুসারে এখানে সমানুপাতিক চিহ্নটা বাদ দিয়ে দিতে পারবো, ম্যাথের কিছু অপারেশনের নিয়ম আছে। সেক্ষেত্রে দেখো এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো, এবং আমরা যখনই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করব তখন আমাদের এখানে একটা ধ্রুবমান লাগবে। আমরা ধ্রুবমানকে কে দ্বারা প্রকাশ করি, ধ্রুবমানকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে এম এ, এটা। এবার এখানে নিচে দিয়ে লিখে দিবা, এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, কে হলো, এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে এই মানটা নির্দিষ্ট, মানে বল এই ধ্রুবকের মানটা নির্দিষ্ট, কে এর মানটা নির্দিষ্ট, এটা আমাদেরকে বের করতে হবে, এটা নির্দিষ্ট একটা মান থাকবে। তো এক্ষেত্রে আমরা যখন সমানুপাতিক চিহ্ন উঠে দিলাম, সমান চিহ্ন দিলাম, এখানে একটা কে চলে আসলো, আর এটাকে আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক, যার মান একক বল থেকে পাওয়া যায়, যার মান
যার মান একক বল থেকে পাওয়া যায়। একক বলের সংজ্ঞা থেকে পাওয়া যায়। একক বলের সংজ্ঞা থেকে পাওয়া যায়। যার মান একক বলের সংজ্ঞা থেকে পাওয়া যায়। তোমরা একটু লিখে শেষ করো। এটাকে একটা সমীকরণও দাও, এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, এটা এক নং সমীকরণ। তাহলে আমরা এই একের মানটা এখন আমাদের জানা দরকার না, নির্দিষ্ট মানটা। আর এটা আমরা কোথা থেকে পাবো? একক বলের সংজ্ঞা থেকে পাবো। একক বলের সংজ্ঞা মানে হচ্ছে বস্তুটা হবে 1 কেজি ভরের, বস্তুর ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হবে। এটাকে বলা হচ্ছে একক বলের সংজ্ঞা। অর্থাৎ বস্তুর 1 কেজি ভরের বস্তু লিখবা, এটা লাগবে না, এটা মানে এক আসবে। 1 কেজি ভরের বস্তুর উপর 1 কেজি ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে, হ্যাঁ দেখবা এখন দেখা যাচ্ছে। তাহলে নিচে দেখতেছি, দাঁড়া। 1 কেজি ভরের বস্তুর উপর 1 কেজি ভরের বস্তুর উপর 1 নিউটন বল, 1 নিউটন বল প্রয়োগে 1 নিউটন বল প্রয়োগে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হলে 1 নং হতে পাই। 1 নং হতে পাই। 1 নং হতে পাই। 1 কেজি ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ হলে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ হলে, প্রয়োগে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ হলে 1 নং হতে পাই। কি পাবো আমরা 1 নং হতে? আমরা এফ ইকুয়াল টু ছিল কে এম এ, তাই না? এবার দেখো এখানে এফ এর মান হচ্ছে 1, কে এর মান আমরা জানি না, বাইর করে নিব। এম এর মান হচ্ছে 1 কেজি, আর এর মান হচ্ছে 1। আলটিমেটলি সব কিছু এদিকে হয়ে যাচ্ছে 1, কে 1 কে, আবার কে 1 কে, মানে কে এর মান হচ্ছে 1। তাহলে দেখো আমরা কে এর মানটা, যে নির্দিষ্ট ধ্রুব মান, সেই নির্দিষ্ট ধ্রুবের মান হচ্ছে কত? 1, জেনে গেলাম সেটা। অর্থাৎ নির্দিষ্ট ধ্রুব সংখ্যার মানটা 1, একক বলের সংখ্যা থেকে আমরা পেয়ে গেছি। ওকে, এবার যেহেতু আমরা কে এর মানটা পেয়ে গেছি, তাহলে বলো তো আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? এখন আমরা 1 নং সমীকরণ থেকে আবার পাবো, লিখবো। সবাই লিখছো? মুছে ফেললাম তো আমি। তাহলে এখন আমরা লিখবো কি? 1 নং হতে পাই। হ্যাঁ, 1 নং হতে পাই। তাহলে আমাদের 1 নংটা কি ছিল? এফ ইকুয়াল টু কে এম এ। আবার কিছুক্ষণ আগে কিন্তু আমরা কে এর মানটা পেয়ে গেছিলাম। এফ ইকুয়াল টু কে এর মান পেয়েছি কত? 1 এম এ। তাহলে আমরা আলটিমেটলি দেখো পাচ্ছি এফ ইকুয়াল টু এম এ, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। অর্থাৎ আমাদের প্রশ্ন যখন আমি লিখছিলাম তখন দেখো, তোমরা উপরে খাতার মধ্যে দেখো, যে বলছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো এফ ইকুয়াল টু এম এ, অথবা প্রমাণ করো যে এফ ইকুয়াল টু এম এ, অথবা নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা দাও। তখন আমাদের এই যে নিউটনের দ্বিতীয় সূত্রের এটিও হচ্ছে সেই গাণিতিক ব্যাখ্যা, বা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি বল সমান সমান হচ্ছে ভর গুণন ত্বরণ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটাকে সূত্রও বলতে পারি। কি সূত্র? চিরকাল এই কথাটা সত্য, বল সমান সমান হচ্ছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সমান সমান হচ্ছে ভর, ওই বস্তুর ভর গুণন ওই বস্তুর ত্বরণ।
ওই বস্তুর ত্বরণ। এটা সূত্র, মানে আমি এটাকে বাংলায় লিখলাম আরই, প্রযুক্ত বল সমান সমান ভর গুণন ত্বরণ। তাহলে আমরা এই প্রযুক্ত বল ভর এবং ত্বরণের সমান হবে, গুণফলের সমান হবে। এটা নিউটনের দ্বিতীয় সূত্র না, খেয়াল রাখবে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র না, এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত সমীকরণ। মানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই কথাটা বলতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল মান হবে ওই বস্তুর ভর আর ওই বস্তুর ত্বরণ গুণ করে দিলে হবে। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র ছিল কি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ওই কথা থেকে কিন্তু আমরা এই লাইনটা প্রমাণ করলাম, যেটা আমি পুরোটা ডিটেলস করে তোমাদেরকে প্রমাণ করে দিলাম যে আমরা F = ma এটা কীভাবে পেলাম। সবাই ভুল করে ফেলে, টিচাররা মাঝে মধ্যে দেখি বলে ফেলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F = ma। এটা ঠিক না, নিউটনের দ্বিতীয় সূত্র F = ma না, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F = ma পাওয়া যায়, ওটা একটা সমীকরণ, ঠিক আছে? তো তোমরা এটা খেয়াল রাখবো, এটা একটা সূত্র। এবার তোমরা এতটুকু লিখছো, এবার আমরা এইটা নিয়ে আমরা একটা অঙ্ক করে আমাদের আজকে এতটুকু রাখবো। আমরা বলছিলাম গত ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র ডিটেলস আলোচনা করব এবং ওটা নিয়ে ম্যাথ করব। তো তোমাদের একটা ম্যাথ আমরা নিজেরা করি, দেখো। এবার আমি ম্যাথ কোশ্চেনটা উপরে উদ্দীপকের মতো করে দিচ্ছি। এইরকম একটা বল, এটা বল না, আমি একটা কাজ করি, এটা বক্স আঁকি। এটা একটা বক্স, কাঠের বক্স। কাঠের বক্সটাকে কেউ একজন এক বলে ধাক্কা দিল, মানে 200 নিউটন বলে ধাক্কা দিল। এটাকে 200 নিউটন বলে কি দেওয়া হচ্ছে, ধাক্কা দেওয়া হচ্ছে এই কাঠের বক্সটাকে। সে আদিবেগ ছিল, আদিবেগ ছিল মনে করো 20 মিটার/সেকেন্ড, মানে 20 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তু চলতেছে। 20 মিটার/সেকেন্ড, হচ্ছে আর 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড বেগে বস্তুটা সামনের দিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। অগ্রসর হওয়ার পর বস্তুটা এই জায়গায় চলে আসলো। এখানে আসার পর সে আবার 30 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, অর্থাৎ এখানে তার বেগটা পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে শেষ বেগ, তাই না? এটা হলো শেষ বেগ, এটা আদি বেগ, এটা শেষ বেগ এই বস্তুটার বল প্রয়োগ করার কারণে। আমরা ধরে নিচ্ছি এখান থেকে এখান পর্যন্ত সময় লাগলো মনে করো 15 সেকেন্ড, সময় লাগলো 15 সেকেন্ড। 15 সেকেন্ড পর তার ব্যাগ কিন্তু 30 হয়ে গেল। এরকমটা করে তোমরা চিত্রটা এঁকে নাও। ক নম্বর প্রশ্ন, মানে আমি এখানে ক খ দিচ্ছি না, ক খ সংখ্যা টঙ্কা আসবে, শুধু ক নম্বর প্রশ্নটা দেখাচ্ছি। গতে বললো বস্তুটির ভর কত, বস্তুটির ভর কত, তোমাদের কোশ্চেন ছিল এটা, ঠিক আছে? তাহলে তোমরা এই উদ্দীপকটা তুলে নাও, আবার আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে এখন। উদ্দীপকটা তুলে শুধু গটা লেখো, অর্থাৎ এখানে আমি ক খ আর ঘ দিচ্ছি না, শুধু গ। লিখে হয়েছে তোমাদের? সবাই লিখছো? তাহলে দেখো, আমরা সমাধান করার জন্য আগের মতো আমাদের যা যা দেওয়া আছে তা লিখতে হবে। কী কী দেওয়া আছে দেখো, উদ্দীপক থেকে তোমরা বলতে পারো কিনা দেখো তো কী কী দেওয়া আছে। আমি কিন্তু কোনোটার নাম বলি নাই, সবগুলো কিন্তু প্রতীক এবং তাদের একক দিয়ে লিখে রাখছি, তাই না? 200 নিউটন, এটা কি বলো তো? এটা হচ্ছে প্রযুক্ত বল। হ্যাঁ, প্রযুক্ত বল F = হচ্ছে 200 নিউটন। তারপরে দেখো ইউ মানে হচ্ছে আদি বেগ। হ্যাঁ, আদি বেগ ইউ সমান সমান হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তারপরে দেখো শেষ বেগ ভি কত হচ্ছে আমাদের 30 মিটার/সেকেন্ড।
তারপরে আমাদের সময় দেওয়া আছে 15 সেকেন্ড না, ব্যাগের পরিবর্তন হতে সময় লেগেছে, সময় টি ইজিক্যাল টু হচ্ছে আমাদের 15 সেকেন্ড। এটা তো আমাদের একটা জিনিস নাই, কি বস্তুটির ভর নাই, তাহলে বললো ভর এম ইজিক্যাল টু হোয়াট, আমরা এমটাকে হোয়াট করে দিলাম, অর্থাৎ আমরা এমটা নির্ণয় করতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, নিউটনের দ্বিতীয় সূত্রটা এখানে লাগবে, কারণ আমাদের এফ আছে এম আছে, এই ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রটা লাগবে। হ্যাঁ, তার মানে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি জানি বলো তো, এফ ইজিক্যাল টু এম এ, তাই না? কিছুক্ষণ আগে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই সমীকরণটা মুখস্থ করছিলাম বা প্রতিপাদন করছিলাম, বের করছিলাম। এখন আমরা এই সূত্রটা এখানে লিখব। হ্যাঁ বলো। সময় সবসময় সেকেন্ডে হবে, সময়ের আন্তর্জাতিক একক সেকেন্ড, ঠিক আছে? যদি মিনিটে দেওয়া থাকে সেকেন্ড বানাই নিবা, 60 দিয়ে গুণ করে সেকেন্ড বানাই নিবা। ঘন্টা থাকলে 3600 দ্বারা গুণ করে সেকেন্ড বানাই নিবা। তাহলে দেখো আমাদের সূত্রটা কি, উই নো, আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এম এর মান তো আছে, এম এর মান বাইর করবো, বুঝলাম, এফ এর মান আছে, এর মান কি আমাদের আছে? নাই, নাই, এর মান নাই। হ্যাঁ, তাহলে এখন দেখো তোমরা কি আমাকে এর সূত্রটা বলতে পারবা? ত্বরণ এর সূত্রটা কি ছিল আমাদের? বি মাইনাস ইউ বাই টি ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা আগের ক্লাসে পড়ছিলাম, আজকে আজকে আমরা প্রমাণের মাঝখান দিয়েও বলছিলাম। তাহলে দেখো আমরা যেহেতু এ নাই, কিন্তু আমরা এর জায়গায় এর সূত্রটা লিখে দিব, এর জায়গায় এই সূত্রটা লিখে দিলে কি হয় দেখো, বি মাইনাস ইউ ভাগ টি। হ্যাঁ এরকম, তাই না? লেখা যায় না? এটা লেখা যায়। এবার দেখো, এবার কিন্তু আমাদের সমস্ত মানগুলো আছে, বি আছে, বি এর মান আছে, ইউর মান আছে, টির মান আছে, এফ এর মান আছে, শুধু কোন মানটা নাই, এম এর মানটা নাই, তাই না? হ্যাঁ, তাহলে এই এম এটা তো একে তো আমরা লিখে ফেলছি, বি মাইনাস ইউ বাই টি লিখে ফেলছি, তাই না? এখন আমাদের শুধু কি নাই, এমটা নাই। তাহলে আমরা এমটাকে কি করতে হবে? আলাদা করতে হবে। আমরা এমটাকে কিভাবে আলাদা করব দেখো, এফ ইজিক্যাল টু নিচে হচ্ছে টি, এম গুণন ভি মাইনাস ইউ, তাই না? তোমরা কোনাকুনি গুণ করে ফেলো, কোনাকুনি গুণ করলে কি হয়, এফ টি ইজিক্যাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। এম দ্বারা ভি মাইনাস ইউকে গুণ করিও না, কারণ এমটাকে আলাদা করতে হবে, সেজন্য আমরা আলাদাই রাখতেছি। যেহেতু এম এর মান নির্ণয় করবো, সেজন্য এমটাকে আগে লিখি, মানে এম এর অংশটাকে আগে লিখি, এম ইন্টু ভি মাইনাস ইউ ইজিক্যাল টু এফ টি। যেটাকে আলাদা মান নির্ণয় করবো তাকে আলাদা করতে হবে, এটা আমাদের কষ্ট করে নিতে হবে। এম তোমাদের এখানে দেখা না গেলে আমি মুখে বলে দিচ্ছি, এম ইন্টু ভি মাইনাস ইউ ইজিক্যাল টু এফ টি, অর্থাৎ এই পাশটাকে আগে লিখছি, এই পাশটাকে পরে লিখছি। এবার আমি এমকে যখন আলাদা করতে যাব, তখন এম এর সাথে বি মাইনাস ইউটা কিসে আছে? গুণে আছে। তাহলে ওই পাশে চলে যাবে কি ভাগে। আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, প্রশ্ন তোমরা তুলছ, উপরে লিখি। তাহলে এখান থেকে যদি আমি এমকে আলাদা করি, এখান থেকে যদি আমরা এমকে আলাদা করি, দেখো এমকে যদি আলাদা করতে চাই, যে এম এর সাথে বি মাইনাস ইউটা গুণে আছে, ওখানে ভাগে যাবে গা, এফ টি ভাগ বি মাইনাস ইউ। এই যে কাজটা এখন আমরা মান বসাই দিলে আমরা এম এর মানটা পেয়ে যাব। আমরা এম এর মানটা বের করার চেষ্টা করি। দেখো এফ এর মান হচ্ছে আমাদের 200 নিউটন, সময়ের মান 15 সেকেন্ড, বি এর মান আমাদের ছিল মেবি 30 মিটার পার সেকেন্ড, আর ইউর মান হচ্ছে আমাদের 20। তাহলে আমাদের ব্র্যাকেট করে আমরা এবার কী লিখবো বলো তো, এখানে একক লিখবো। কার একক লিখবো? যেটা নির্ণয় করতেছি, এম বাইর করতেছি, এম এর একক লিখবো। এম এর একক হচ্ছে কি, গ্রাম নাকি গ্রাম না কেজি? গ্রাম বলছে কে? এম এর একক হচ্ছে কেজি। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে কাজ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কয় কেজি ছিল বস্তুটার ভর সেটা পেয়ে যাব। 200কে 15 দ্বারা গুণ করা, 3000 ভাগ, আর এখানে হচ্ছে 10, আমরা পাচ্ছি 300 পাচ্ছি 300 কেজি। তার মানে ওই বস্তুটা যেটা আমি উদ্দীপকে যে বক্সটা রেখেছিলাম, সেই বক্সটার ওজন না, ভর ছিল 300 কেজি। তাহলে আমাদের এম এর মান পেয়ে গেছি আমরা, এটা আমাদের এম এর মান, অর্থাৎ আমরা বস্তুর ভর জেনে গেলাম। এটা অ্যান্সার।
তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? এবার দেখো তোমাদের বই, হ্যাঁ তোমাদের বইতে 217 নম্বর পৃষ্ঠায়, তোমাদের বইতে 217 নম্বর পৃষ্ঠা খোলো তোমরা সবাই। ওইখানে একটা প্রশ্ন আছে, দেখো প্রশ্নটার মধ্যে কি লেখা আছে, নিচে মাঝখান বরাবর একটি বস্তুর ভর, হ্যাঁ উদাহরণ, হ্যাঁ একটি বস্তুর ভর 20 কেজি, তাহলে এম দেওয়া আছে না, এম দেওয়া আছে 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে, মানে এর মান দেওয়া আছে। প্রযুক্ত বলের মান নির্ণয় করো, তাই না? এর মানটা দেওয়া নেই, তাহলে আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো না। আমাদের দুইটা মান দেওয়া আছে, দেখো আমরা এরকম করে লিখে দিব ত্বরণ, ত্বরণ এ সমান সমান আমাদের দেওয়া আছে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওরা বাংলায় লিখছে মিটার সেকেন্ড স্কোয়ার, ওরা বাংলায় লিখছে, আমি ইংলিশে লিখতেছি, এরকম করে দিতে পারো। আর আমাদের আর কি দিয়ে দিয়েছে? ভর দিয়ে দিয়েছে, ভর, ভর হচ্ছে এম, কয় কেজি? 20 কেজি। আমাদের বাইর করতে হবে, আমাদের বাইর করতে হবে বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু, আমাদের নাই যেহেতু আমরা এটা বাইর করে নিব, ইজিক্যাল টু হোয়াট, তাই না? তারপর উই নো এফ ইজিক্যাল টু এম এ। এটার মধ্যে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে না, মানে এদিক ওইদিক করে সাইড চেঞ্জ করে এমকে বা কোনোটাকে আলাদা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এফ ইজিক্যাল টু কি এম এ। এবার মান বসাই দাও, এখানে আমাদের অনেক কাজ কম, আমাদের এখানে কিছু করতে হচ্ছে না। এম এর মানটা হচ্ছে 20 আর এর মান হচ্ছে 2। আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো বলো তো, কেউ বলতে পারবে এখানে আমরা কি লিখবো? নিউটন, বানান করে লিখতে পারো, আবার প্রতীক দিয়ে লিখলে, ইংলিশ প্রতীক দিয়ে লিখলে এন লিখবা বড় হাতের এন, তাহলে 40 নিউটন, 40 নিউটন। তাহলে দেখো আমাদের কিন্তু আমরা আরেকটি অঙ্ক করে ফেললাম, উদাহরণের যে অঙ্কটার প্রযুক্ত বলের মান আমরা বের করতে পারলাম 40 নিউটন। পারবা তোমরা এরকম অঙ্ক আসলে পারবা? আমি যে দুইটি অঙ্ক করে দিলাম ওই দুইটি অঙ্ক তোমরা আমাকে আবার SW হিসেবে জমা দিবা, মানে বাসায় পুনরায় করবা। আর এখন আরেকটি অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওটা নিজে নিজে বাসায় করবো, আমি ওটা করে দিচ্ছি না। কি বলছি, তোমরা SWটা আমি পুনরায় আবার লিখে দিব, হয়তো বা বলে দিচ্ছি তোমাদেরকে আবার, যে আমি যে দুইটা করালাম সেই দুইটা আবার করে আমাকে জমা দিতে হবে, প্লাস নতুন করে একটা দিচ্ছি যেটা তোমরা নিজেরা করবা, আমি ওটা সলভ করে দিচ্ছি না, চেষ্টা করলে তোমরা পারবা। কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর 50 নিউটন, তোমাদের নিচের লেখাটা হয়েছে? কোনো বস্তুর উপর, না দাঁড়াও সরি, 30 কেজি ভরের কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলো, 50 নিউটন বল প্রয়োগ করা হলো। সবাই উদ্দীপকটা তুলে নাও, 50 নিউটন বল প্রয়োগ করা হলো। সৃজনশীল প্রশ্ন এটা। ক নম্বর প্রশ্ন? সরণ কাকে বলে? আমি আগের ক্লাসে লিখে দিয়েছিলাম আশা করি। খ নিউটনের
দ্বিতীয় সূত্র বিবৃতি করো। নিউটনের দ্বিতীয় সূত্র লিখো। গ বস্তুটির ত্বরণ কত? ত্বরণ কত? বস্তুর বেগ 25 বস্তুর বেগ 25 সেন্টিমিটার পার সেকেন্ড হলে কে বলছে এটা? নাম কি তোমার? ভুল কত? ঠিক আছে, আমি এটাই লিখবো এখন। বস্তুর বেগ 25 সেন্টিমিটার পার সেকেন্ড হলে বস্তুটির ভরবেগ কত? বস্তুটির ভরবেগ কত? ভরবেগ কত? আমি আশা করি তোমরা সবাই সৃজনশীল প্রশ্নটা করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আগে যে দুটি করালাম ওই দুইটা নিজেরা আবার চেষ্টা করবা। তো আমরা এইটুকু পর্যন্ত আজকে রাখবো। আগামী ক্লাসে আমরা নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া বল সম্পর্কে আলোচনা করব। তো তোমরা চেষ্টা করবে এতটুকু পর্যন্ত ভালো করে শিখে নেওয়ার জন্য। তোমাদের বইতে আমি আবার বলে নিচ্ছি, তোমাদের বইতে বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় সূত্রটা ভালো করে ব্যাখ্যা করে দেওয়া নেই। আমি যেভাবে প্রশ্ন আকারে লিখে দিলাম কিছু শুরু থেকে, যেভাবে আলোচনা করে সমীকরণটা প্রতিপাদন করলাম ওই রকমটা করে প্রতিপাদন তোমরা শিখে নিবা। ওই সমীকরণ প্রতিপাদনটা শিখে নিবা। পরীক্ষা আসতে পারে F = m প্রমাণ করো, তখন ওই শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। আবার পরীক্ষা এরকম করে গ এবং ঘর মধ্যে প্রশ্ন দিতে পারে, মানে গাণিতিক সমস্যা দিতে পারে, তখন সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি উদাহরণে যেটা করে দিলাম সেটা আবার করবা, বাসায় নিজে নিজে আবার নিজে পারো কিনা দেখবা। আর আগে আরেকটা অঙ্ক বইতে নিজে তৈরি করে দিয়েছিলাম, যেটা ওই যে বস্তুর ভর নির্ণয় করছিলাম, ওটাও তোমরা করবা। আর তোমরা যদি পারো, মানে তোমরা যদি এটুকু কমপ্লিট করে তোমরা সময় পাও, তাহলে তোমরা বইয়ের 221 পৃষ্ঠা খোলো। দেখো তো তোমরা 221 পৃষ্ঠা, 221, 222, 223, 224, যে এখানে কতগুলো থিওরিটিক্যাল পড়া আছে, অর্থাৎ অঙ্ক নাই। 222-21 থেকে পরবর্তীতে অঙ্ক নাই। ঠিক আছে, তোমরা কি আছো না সবাই চলে গেছো? হ্যাঁ, এই 221 থেকে যে পরের যে থিওরিটিক্যাল পড়াগুলো আছে, রিডিং পড়াগুলো আছে, একটু পড়ে নিও। আমি বুঝাই দিব, পরের ক্লাসে বুঝাই দিব। তো তোমরা একটু আগে ভাগে পড়ে নিলে তো আমার বোঝাতে একটু সুবিধা হবে। ঠিক আছে, যেটা তোমরা বুঝবে না সেটা তোমরা মার্ক করে রাখিও, জাস্ট একটু পড়ে নিও নিজে নিজে। ঠিক আছে, আর স্যার যে অঙ্কগুলো যে সৃজনশীলটা দিলাম এটা চেষ্টা করবা। আমি তোমরা SW জমা দিলে সেখানে কারেকশন করে দিব, কারো ভুল হলে কারেকশন করে দিব। আর যে দুটি করালাম সেই দুটো বাসায় প্র্যাকটিস করবা। মাঝখান দিয়ে শুধুমাত্র 2 পৃষ্ঠা পড়া থাকবে না, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা, ক্রিয়া প্রতিক্রিয়া বলটা, ওটা আমাকে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ওটা আমরা আগামী ক্লাসে চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো। ওয়ালাইকুম সালাম।